মার্কেটে বা বাজারে শত শত গণমাধ্যম প্রতিষ্ঠান, একজনের কথা আরেকজন শুনছে না, কেউ কারো কথা শুনছে না, পাঠক দর্শক শ্রোতা কোনোটাই গ্রহণ করতে পারছে না। আমি যখন গণমাধ্যম করছি একটা কিংবা সংবাদ প্রতিষ্ঠান করছি, তখন আমার নৈতিক দায়িত্ব হচ্ছে যে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, খণ্ডিত তথ্য নয়। আমি যদি অনৈতিকতার আশ্রয় নিই তাহলে তো পর্নোগ্রাফির ব্যবসা করাই ভালো, তাহলে আমি সাংবাদিকতার ব্যবসা করছি কেন? রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের কল্যাণ, এটা রাষ্ট্রের দায়িত্ব। আমার মত প্রকাশের স্বাধীনতা এটা স্যাক্রোস্যাঙ্ক্ট, এটা পবিত্র, এখানে হাত দেওয়া যাবে না। কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আমি উস্কানি দেওয়ার স্বাধীনতা পাবো। আমলারা তাদের ক্ষমতা খর্ব করতে চান না, ক্ষমতা ছাড়তে চান না। বাংলাদেশে 54 বছরের মধ্যে কখনোই মিডিয়া পূর্ণ স্বাধীনতা পায় নাই। গণমাধ্যমের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এখন সারা দুনিয়াতেই একই রকম প্রায় বলতে হবে। কারণ যে প্রযুক্তির পরিবর্তন, রূপান্তর, এই প্রযুক্তিগত রূপান্তরের কারণে সাধারণভাবে যেইভাবে গণমাধ্যম পরিচালিত হতো সেখানে ছন্দপতন ঘটেছে। নতুন আবির্ভাব ঘটেছে যে সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের, অন্যান্য যে সমস্ত প্ল্যাটফর্মের, সেগুলোর কারণে স্বাভাবিকভাবে আমরা যেটা গণমাধ্যম বলতে চিনতাম সেটায় বড় ধরনের পরিবর্তন আরোপিত হয়েছে। এই পরিবর্তনের জন্য সবাই প্রস্তুত ছিল না, এই পরিবর্তন এখন আরোপিত হয়েছে। যারা খবরের কাগজ ছাপতেন তাদেরকে এখন অনলাইনে টেলিভিশনের মতন প্রোডাকশন সেম জিনিস করতে হচ্ছে। আবার যারা টেলিভিশন করতেন তাদেরকে এখন টেলিভিশনের বাইরেও অনলাইনে নানা রকম প্রোডাক্ট, কন্টেন্ট দিতে হচ্ছে। আর অনলাইনে যারা কার্যক্রম শুরু করেছেন, মাল্টিমিডিয়া পোর্টাল, তারা মাল্টিমিডিয়া পোর্টাল হিসেবে চালাচ্ছেন। সুতরাং এখন সব দিকেই দেখা যাচ্ছে যে একটা পরিবর্তন এবং রূপান্তর চলেছে। এই রূপান্তরের চ্যালেঞ্জ সবাই সমানভাবে নিতে পারছে না। আর এর সাথে জড়িত আছে ব্যবসায়িক দিকটা। আপনার যে কোনো একটা প্রতিষ্ঠান, তাকে টিকে থাকতে হলে তাকে টিকে থাকার জন্য আয় করতে হবে, এবং সেই আয় যদি প্রতিষ্ঠান পরিচালনার মতন যথেষ্ট না হয়, পর্যাপ্ত না হয়, তাহলে তার টিকবে না সেই প্রতিষ্ঠান। তো গণমাধ্যমের এই রূপান্তরের মধ্যে ব্যবসার জন্যে সেটা সফল মডেল হচ্ছে কি না সেটা একটা গুরুতর প্রশ্ন। এবং দেখা যাচ্ছে যে অনেকেই টেকসই ব্যবসায়িক মডেল দাঁড় করাতে পারছেন না, সে কারণে সাংঘাতিক রকম প্রতিকূলতার মুখোমুখি হচ্ছেন, এবং এই প্রতিকূলতায় এখনও সবাই সরগড় হয়ে ওঠেননি যে সেটা কীভাবে মোকাবেলা করা সম্ভব। এটাকে আমি তুলনা করতে চাই একটা অদ্ভুত পরিস্থিতি। ধরেন কোলাহল বাড়ছে, কিন্তু গুণগত বিতর্ক, একেবারে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, এই যে প্রাথমিক কাজটা গণমাধ্যমের, সেটাই কিন্তু সবাই ব্যর্থ হচ্ছে, অধিকাংশই ব্যর্থ হচ্ছে, সবাই বলবো না, অধিকাংশই ব্যর্থ হচ্ছে। আপনার সংবাদ মাধ্যমের কাজ কি, সাংবাদিকের কাজ কি? সঠিক তথ্য যাচাই করা, যা ঘটছে হুবহু সে কথাটাই বলে দেওয়া। আর যদি মতামত প্রকাশের প্রশ্ন থাকে তাহলে সেই মতামতের পক্ষে, বিপক্ষে অথবা নিউট্রাল, এই সব ধরনের মতামতের প্রতিনিধিত্ব করা, সেই মতামতগুলোকে ফেয়ারলি রিপ্রেজেন্ট করা, খুব ন্যায়সঙ্গতভাবে, কারো প্রতি অন্যায় নয়, ভারসাম্য বজায় রেখে যথাযথভাবে সেটা প্রতিফলিত করা। সেই কাজটা করার ক্ষেত্রে এখন কি ঘটছে? সেই কাজটা করার ক্ষেত্রে অধিকাংশ প্রতিষ্ঠানই ব্যর্থ হচ্ছে, এবং সেই ব্যর্থতার মুখে চ্যালেঞ্জ হিসেবে অনেকেই এগিয়ে আসছেন যে আমরা নতুন একটা প্রতিষ্ঠান করছি, আমরা এই জায়গাটা পূরণ করব, যে শূন্য স্থান তৈরি হচ্ছে সেই শূন্য স্থান পূরণ করার জন্য আমরা আসছি। কিন্তু যখন আসছেন তখন তিনি তার যোগ্যতা, সামর্থ্য, সক্ষমতা সেটা নিয়ে আসছেন কিনা সেই প্রশ্ন। সেই সক্ষমতা আর্থিক সক্ষমতা, সেই সক্ষমতা পেশাদারিত্বের সক্ষমতা, সেই সক্ষমতা জনগণের প্রতি কমিটমেন্টের সক্ষমতা। আপনি সাংবাদিকতা বা এই গণমাধ্যম প্রতিষ্ঠান কেন চলবে? এটা জনস্বার্থ রক্ষার জন্য করবে, জনস্বার্থকে প্রমোট করার জন্য করবে, পাবলিক ইন্টারেস্টকে সার্ভ করার জন্যে। সেখানে পাবলিক ইন্টারেস্ট সার্ভ করার চাইতে অনেকেই কিন্তু করছেন
তার ব্যক্তিগত, গোষ্ঠীগত, রাজনৈতিক, ব্যবসায়িক ইত্যাদি নানা ধরনের স্বার্থ আদায় করার জন্য, এবং সেই স্বার্থ আদায় করার লক্ষ্যেই কিন্তু একের পর এক নতুন মিডিয়া আসছে। তারা সবাই বলছেন আমরা জনগণের স্বার্থ রক্ষা করার জন্যে বা সেটাকে প্রমোট করার জন্যে আমরা মিডিয়া করছি, কিন্তু কার্যত সেটা হচ্ছে না। এখন মার্কেটে বা বাজারে শত শত গণমাধ্যম প্রতিষ্ঠান, এবং সবাই তারস্বরে চিৎকার করছেন। এতে কি হচ্ছে? কোলাহল তৈরি হচ্ছে। একজনের কথা আরেকজন শুনছে না, কেউ কারো কথা শুনছে না। পাঠক, দর্শক, শ্রোতা কোনোটাই গ্রহণ করতে পারছে না। টেলিভিশনের দর্শক পড়ে যাচ্ছে, সংবাদপত্রের পাঠক কমে যাচ্ছে। অনলাইন পোর্টালে আপনি অনেক পরিশ্রম করে একটা ভিডিও কন্টেন্ট প্রডিউস করছেন, দেখা যাচ্ছে একটা ভিডিও কন্টেন্ট প্রডিউস করার জন্য লক্ষ টাকা খরচ হয়েছে, কিন্তু তার ভিউ 50 জন, 70 জন, 500 জন, 1000ও নয়। তো তাহলে কি হচ্ছে? এই কোলাহল এটা একটা নৈরাজ্য তৈরি করেছে। মানুষ উপকৃত হচ্ছে না, প্রকৃত তথ্য পাচ্ছে না, প্রকৃত ব্যাকগ্রাউন্ড, ইতিহাস কিংবা যে পরিপ্রেক্ষিত সেগুলোর কোনো কিছুই পাচ্ছে না। এই নৈরাজ্য থেকে যদি গণমাধ্যমকে রক্ষা করা না যায়, তাহলে ভবিষ্যৎ আরও কঠিন, আরও খারাপ হবে। বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। এই বিগ টেক কোম্পানিগুলো তারা তাদের ব্যবসাতেই সবচাইতে বেশি নজর দিচ্ছে। যে আইটেম সবচাইতে বেশি মানুষ দেখবে, যেই কন্টেন্টটা, সেই কন্টেন্টটাকে অ্যালগোরিদমের কারসাজির মাধ্যমে বেশি প্রমোট করছে, এবং তাদের রেভিনিউ জেনারেশন হচ্ছে তার মধ্য দিয়ে। সেই রেভিনিউ জেনারেশনের মাধ্যমে শত শত কোটি টাকা করছে মেটা, এক্স যেটা সাবেক টুইটার ছিল, ইনস্টাগ্রাম, এই ধরনের, ইউটিউব, কেউ বাদ নেই কিন্তু। এবং তখন দেখা যাচ্ছে যে এরা জনস্বার্থ, মানুষের মানসিক স্বাস্থ্য, মানুষের নিরাপত্তার প্রশ্ন, রাষ্ট্রের নিরাপত্তার প্রশ্ন, এগুলোর কোনো কিছুকেই গুরুত্ব দিচ্ছে না। তাদের অঙ্গীকার আছে যে শিশুদের জন্য ক্ষতিকর কোনো তথ্য বা কোনো কন্টেন্ট তারা প্রকাশ করতে দেবে না, কিন্তু অজস্র মানে শিশুদের পর্নোগ্রাফিতে নিয়োগ করার কন্টেন্টও তাদের ইয়েতে কী বলেন প্ল্যাটফর্মে প্রচার হচ্ছে। একইভাবে সহিংসতায় উস্কানি দেওয়া, এটা কোনোভাবে বা বিদ্বেষ সৃষ্টি করা, সমাজে বৈষম্য বাড়ানো, বিভাজন তৈরি, এই ধরনের কোনো কন্টেন্ট তাদের না দেওয়ার কথা। তারা অঙ্গীকার করেছে এই ধরনের, কিন্তু দেখা যাচ্ছে আমাদের সাম্প্রতিককালের অভিজ্ঞতায় বিভিন্ন জায়গায় যে সেই ধরনের কন্টেন্ট তারা বন্ধ করছে না, বরং প্রমোট করছে। মিয়ানমারে আমরা দেখেছি যে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতি বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে কী ধরনের ভূমিকা ফেসবুক রেখেছিল, এক্স রেখেছিল, এবং ফেসবুকের মেটা কোম্পানি এখন আদালতে বিচারের মুখোমুখি হয়েছে এই অভিযোগে। আমরা গাজার ঘটনার ক্ষেত্রে দেখেছি এক্সে কী পরিমাণে গণহত্যাকে জাস্টিফাই করার জন্যে, নৃশংসতাকে স্বাভাবিককরণের জন্যে, গ্রহণযোগ্য করার জন্যে কী ধরনের কন্টেন্ট ওইখানে প্রচার হয়েছে। এগুলো তো ওই প্রতিষ্ঠানগুলোর দায়িত্বহীনতা, তারা ব্যর্থ হচ্ছে। ফলে কি হচ্ছে? তথ্য বিকৃতি, অপতথ্য, অর্ধসত্য, মিথ্যা এবং সত্যের মিশ্রণ, এই ধরনের নানান জিনিস ছড়িয়ে পড়ছে খুব দ্রুততার সাথে, এবং তাতে সমাজে নৈরাজ্যের ঝুঁকি তৈরি হয়েছে। এই নৈরাজ্যের ঝুঁকির থেকে রক্ষা পাওয়ার জন্যে সরকারগুলোকে এবং আন্তর্জাতিকভাবে উদ্যোগ দরকার, বহুজাতিক উদ্যোগ দরকার, যেই উদ্যোগ দিয়ে এটা ঠেকানো যাবে। এটা শুধুমাত্র গণমাধ্যম কিছুই করতে পারবে না। গণমাধ্যম শুধু এই ত্রুটিগুলো তুলে ধরতে পারে এবং এই ত্রুটিগুলো সম্পর্কে আলোকপাত করতে পারে। সেটাও আমরা করছি না, আমরা বরং উল্টো করছি বাংলাদেশে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কোনো একজন ইনফ্লুয়েন্সার, সো কল্ড সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, যাদের অজস্র ভক্ত আছে, পীরের ভক্তের মতো, তো সেই পীর সাহেব একটা বাণী দিলেন, সেটা সত্য কি মিথ্যা যাচাই না করে বিশ্বাস করে তার পেছনে ছোটা শুরু করল। বাংলাদেশের রাজনীতিতে সেই ঘটনা ঘটছে, একের পর এক ঘটছে, এবং সেটাতে সহিংসতাও হয়েছে। কিন্তু সেই পীরদের বক্তব্য
যেটা সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে প্রচার হয়েছে সেটাই আবার খবর হিসাবে খবরের কাগজ ছাপছে এবং দ্রুততম সময়ে অনলাইন পোর্টালে প্রকাশ করছে। এটা তো সাংবাদিকতা না। তা আমরা যদি সঠিকভাবে সাংবাদিকতা না করি তাহলে ওই সোশ্যাল মিডিয়ার যে আগ্রাসন, সেই আগ্রাসন মোকাবেলা তো দূরের কথা, সেই আগ্রাসনের সহযোগী হচ্ছি আমরা। এবং এটা কোনোভাবেই মূলধারার গণমাধ্যমের জন্যে ভালো নয়, কাম্য নয়, এবং এটা বন্ধ না করা গেলে ভবিষ্যতে বিপদ আরও বাড়বে। আমি আমার পাঠক শ্রেণী তৈরি করবো কিনা সেটা পরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, আমি যখন গণমাধ্যম করছি একটা কিংবা সংবাদ প্রতিষ্ঠান করছি, তখন আমার নৈতিক দায়িত্ব হচ্ছে যে সঠিক তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, খণ্ডিত তথ্য নয়। কেউ একজন একটা বক্তব্য দিল, আমি তার মধ্যে একটা লাইন যেটা ভাইরাল হবে শুধুমাত্র সেইটাকেই ফটোকার্ড করে প্রচার করব, এটা সাংবাদিকতা নয়। আপনি সামগ্রিক তথ্য, পুরো তথ্যটা তুলে ধরবেন, এটা আপনার দায়িত্ব। আনবায়াসড, আনফিল্টার্ড, অবজেক্টিভ তথ্য এইটা তুলে ধরার অঙ্গীকার করেই আপনি গণমাধ্যম হন, সাংবাদিকতা করেন। সেই সাংবাদিকতা যদি আপনি না করেন তাহলে আপনার দায়িত্বে আপনি ব্যর্থ হচ্ছেন। আমরা এখন দুর্ভাগ্যজনকভাবে সেই পথেই হাঁটছি। অতএব ভাইরাল হওয়া যদি কারো লক্ষ্য হয়, সেটা ভুল পথে পরিচালিত হওয়ার পদক্ষেপ, এবং সরাসরি বলবো আমি সেটা ভুল, সেটা ক্ষতিকারক, সেটা সাংবাদিকতার জন্য আত্মঘাতী। সেজন্যই তো বললাম যে আমাদের একটা ব্যবসায়িক মডেল, টেকসই ব্যবসায়িক মডেল গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর জন্য প্রয়োজন। কিন্তু সেই ব্যবসায়িক গণমাধ্যম, টেকসই গণমাধ্যম করার জন্যে আমি অসততার আশ্রয় নিতে পারি না। আমি যদি অনৈতিকতার আশ্রয় নিই তাহলে তো পর্নোগ্রাফির ব্যবসা করাই ভালো। তাহলে আমি সাংবাদিকতার ব্যবসা করছি কেন? আমি তো সাংবাদিকতার জন্য যে স্যাক্রোস্যাঙ্কটিটি থেকে নৈতিকভাবে খুব উঁচু দরের অবস্থান করি বলে দাবি করি, সেই অবস্থান তো তাহলে যৌক্তিক না। তো আমাদেরকে সেই তফাৎটা বুঝতে হবে। সাংবাদিকতা এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার, এই দুইটা যে এক জিনিস নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। জনপ্রিয়তা অর্জন আর সঠিক তথ্য তুলে ধরা, এই দুটো এক জিনিস নয়, এটা আমাদের বুঝতে হবে। স্বাধীনভাবে মত প্রকাশ করতে দেওয়া, কাউকে ন্যায্যভাবে তার কথা বলতে দেওয়া অধিকারটা সম্মান দেখিয়ে সেই কথা যথাযথভাবে প্রচার করা, আর তার বিপরীতে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরা কিংবা অপপ্রচার করা কিংবা তাকে মেলাইন করা, অপমান করা, অপদস্থ করা সামাজিক মাধ্যমে, এটা সাংবাদিকতা না। এই দুয়ের পার্থক্যগুলো আমাদেরকে স্পষ্ট করে বুঝতে হবে। যেটা করার কথা সেটা হলো যে সরকারের দায়িত্ব পালন করার কথা। রাষ্ট্রের একটা দায়িত্ব আছে, নাগরিকদের নিরাপত্তা, নাগরিকদের কল্যাণ, এটা রাষ্ট্রের দায়িত্ব। নাগরিকদের মানসিক স্বাস্থ্যের কল্যাণ, নিরাপত্তা নিশ্চিত করা, নাগরিকদের যে ক্ষতি, সম্ভাব্য যে কোনো ক্ষতি বা হুমকির থেকে রক্ষার দায়িত্ব, এটা তো রাষ্ট্রের। তো এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো ক্ষতি হয়, ক্ষতিকর কন্টেন্ট যায়, সেই ক্ষতিকর কন্টেন্ট প্রচার বন্ধ করার দায়িত্ব রাষ্ট্রের। উস্কানি দেওয়ার বন্ধ করার তো দায়িত্ব রাষ্ট্রের। আমার উপরে হামলা হলে, ফিজিক্যালি যদি কেউ আক্রমণ করতে আসে অন্যায়ভাবে, রাষ্ট্রের দায়িত্ব। সেটা হয়তো সাথে সাথে ঠেকাতে পারলো না, কারণ আইন করা আছে, আইন না মেনেও আমার উপরে কেউ হামলা করতে পারে, কিন্তু তাহলে তার বিচার তখন করার দায়িত্ব তার, তদন্ত করে অপরাধীকে বিচার করার দায়িত্ব তার। ঠিক একইভাবে সোশ্যাল মিডিয়ার যে সোশ্যাল স্ফেয়ার, সামাজিক ক্ষেত্র, চারণভূমি, সেখানে একটা নিয়মনীতি প্রতিষ্ঠা করার দায়িত্ব, নিয়মনীতি কার্যকর করার দায়িত্ব সরকারের। যারা নিয়মনীতি মানবে না তাদের জবাবদিহি আদায় করার দায়িত্ব সরকারের। এবং সেই কারণেই বিগ কোম্পানিজ, এই যে মেটা কিংবা এক্স, ইউরোপের দেশগুলোতে কত বিলিয়ন ডলার এদেরকে জরিমানা দিতে হয়েছে এবং এখন কি নিয়ম মানতে হচ্ছে, এগুলো একটু খোঁজ নিয়ে দেখুন। আমাদের সরকারকে সেই পথে যেতে হবে। ওই সব দেশে কেউ বলবে না, ওই উন্নত দেশের উন্নত গণতন্ত্রে, যে সোশ্যাল মিডিয়ার ব্যাপারে সরকার পলিসি গ্রহণ করে, কঠোর পলিসি গ্রহণ করে জনগণের মত প্রকাশের অধিকারকে ক্ষুণ্ণ করেছে। মোটেও না। জনগণের মত প্রকাশের অধিকার অবশ্যই সংরক্ষণ করতে হবে। আমার মত প্রকাশের স্বাধীনতা, এটা স্যাক্রোস্যাঙ্ক্ট, এটা পবিত্র, এখানে হাত দেওয়া যাবে না।
কিন্তু আমার মত প্রকাশের স্বাধীনতা মানে এই নয় যে আমি উস্কানি দেওয়ার স্বাধীনতা পাবো, আমি কারো মানহানি করার স্বাধীনতা পাবো, আমি কাউকে হেনস্থা করার স্বাধীনতা পাবো, এটা তা নয়। সুতরাং এই ফারাকটা আমাদের বুঝতে হবে এবং সরকারকে এই ফারাকটা কার্যকর করতে হবে, সেটা নীতিমালার অধীনে এবং আইন কার্যকর করার মাধ্যমে। এটা মানুষ দেখছে। আপনি গত 15 বছরের বা 17 বছরের ইতিহাস বা তারও আগের 25 বছরের ইতিহাস এগুলো দেখেন। আমি তো আমাদের কমিশনের যে রিপোর্ট আমরা দিয়েছি সেই কমিশনের রিপোর্টে প্রতিবেদনে 54 বছরের বাংলাদেশের গণমাধ্যমের পথ পরিক্রমা সেটা পর্যালোচনা করেছি। কোন সময় গণমাধ্যম কি পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, দায়িত্ব পালন করতে পেরেছে কি পারেনি, তার একটা মূল্যায়ন সেখানে আছে এবং সেগুলো এভিডেন্স ভিত্তিক, সাক্ষ্য ভিত্তিক, প্রমাণ ভিত্তিক মূল্যায়ন। বাংলাদেশে 54 বছরের মধ্যে কখনোই মিডিয়া পূর্ণ স্বাধীনতা পায় নাই। কয়েকটা বছর আপেক্ষিকভাবে ভালো স্বাধীনতা পেয়েছিল, সেটা হচ্ছে 91 থেকে 94 সাল, 94-এর পরে আবার নয়। এই যে তার পরের দিনগুলোতে যে ক্রমাবনতি ঘটেছে, আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে এবং 2009-এর পরে চরমভাবে খারাপ হতে শুরু হয়েছে। এটা তো ধারাবাহিকভাবে সবসময় খারাপ হয়েছে। এখন পরিস্থিতি বদলেছে মানে সবাই এখন কথা বলছে, কিন্তু সরকার আবার সেখানে কোনো ধরনের দায়িত্ব নিয়ে যে ইন্টারভেন করবে, পরিস্থিতি রেগুলেট করার একটা তদারকির তো ব্যাপার থাকে। নীতিটা মানা হচ্ছে কি না, নীতি একটা থাকা দরকার, নীতি কার্যকর হচ্ছে কি না, সেই দিকে তো খেয়াল দেবে। সেই দিকে খেয়াল রাখছে বলে মনে হয় না। অন্তত সরকারের দিক থেকে যেটা আমরা আশা করেছিলাম, যে আমরা কমিশনের তরফ থেকে যেই সমস্ত সুপারিশমালা দিয়েছি এবং আশু বাস্তবায়নযোগ্য বলে যেগুলো চিহ্নিত করে দিয়েছি, সেগুলোর ক্ষেত্রে অন্তত সরকার খুব দ্রুত পদক্ষেপ নেবে, তাহলে হয়তো পরিস্থিতি অনেকটাই পরিবর্তন ঘটত, কিন্তু সেক্ষেত্রে কিছু হয়নি। সুতরাং আমি বলবো সামগ্রিকভাবে গণমাধ্যমের চিত্র হ্যাঁ পাল্টেছে, আমরা যা খুশি তাই বলতে পারছি, কিন্তু যা খুশি তাই বলতে পারাটা দায়িত্বশীলতার পরিচায়ক না, দায়িত্বশীলতারও পরিচয় রাখার একটা প্রশ্ন আছে। আইন শৃঙ্খলার সহায়ক, মানে আইন শৃঙ্খলার মধ্যে থাকার, আইনের মধ্যে থাকার একটা বাধ্যবাধকতার প্রশ্নও আছে, সেটা কিন্তু আমরা করছি না। সরকার করতে পারে নাই অনেকগুলো কারণ। প্রথম কারণ হচ্ছে আমলাতন্ত্র। আমলারা তাদের ক্ষমতা খর্ব করতে চান না, ক্ষমতা ছাড়তে চান না। এমন কোনো কিছুই তারা মানবেন না যেটাতে তাদের ক্ষমতা খর্ব হয়। এখন বিজ্ঞাপনের জন্য তাদের কাছেই তদবির করতে হয় এবং সেখানে টাকা পয়সার লেনদেন হয়, অথবা টেলিফোন যায়, অথবা কোনো না কোনো কিছু যায়। সো সেটার তারা হারাতে চান না, সেদিক থেকে তাদের কোনো আগ্রহ নেই। দ্বিতীয় আর একটা কারণ হচ্ছে গত 15 বছর যেই সমস্ত প্রতিষ্ঠানগুলো বঞ্চিত হয়েছে বলে ক্ষোভ আছে, ক্ষুব্ধ আছেন, তারা এখন সুযোগ নিতে চান যে আমাদের 15 বছর আমরা কিছুই পাইনি, এখন তো আমাদের পেতে হবে, আমাদের 15 বছরের লোকসান তো কাটাতে হবে। সুতরাং তারাও ধমক ধামক দিয়ে কিন্তু অনেক জায়গায় অনেক কিছু করছেন। যাচাই প্রক্রিয়ার জন্য আমরা যেই পদ্ধতির কথা বলেছিলাম, সেই পদ্ধতি অনুসরণের জন্যে যেই উদ্যোগ সরকারের পক্ষ থেকে নেওয়ার দরকার ছিল, সেই উদ্যোগ নেওয়ার মতন দায়িত্ব নিয়ে কেউ এগিয়ে আসেনি সরকারের পক্ষ থেকে। তথ্য উপদেষ্টা ব্যক্তিগতভাবে কতটুকু চেষ্টা করেছেন বা করেননি সেটা তার কাছেই জিজ্ঞেস করতে হবে, কিন্তু আমরা একটা গ্রহণযোগ্য ফর্মুলা দিয়েছিলাম যে সিভিল সোসাইটিকে ইনভলভ করেন, যাদের অংশীজন যারা সংবাদপত্রের মালিক, প্রকাশক, তারপরে আপনার যারা বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান, এদের প্রতিনিধিত্বের সমন্বয়ে ইন্সপেকশনের ব্যবস্থা করেন, তদারকির ব্যবস্থা করেন, যাচাইয়ের ব্যবস্থা করেন। তারা যাচাই করে দেখবে যে কার সার্কুলেশন কত, প্রকৃত সংখ্যাটা দেখানো হচ্ছে কিনা। আমরা আরও বলেছিলাম যে সরকার জাতীয় রাজস্ব এই প্রতিষ্ঠানগুলোকে, যে সমস্ত গণমাধ্যম প্রতিষ্ঠান বা সংবাদপত্র প্রকাশিত হয়, সংবাদপত্রগুলোকে প্রতি বছর তো অ্যানুয়াল রিটার্ন দিতে হয়,
তাদের রেভিনিউ কত আর্ন হচ্ছে না হচ্ছে, এবং রেভিনিউয়ের ক্ষেত্রে বিজ্ঞাপন ছাড়াও পত্রিকা বিক্রির সংখ্যা দেখাতে তো হয় যে কত বিক্রি হয়েছে। সেখানে তো তারা মিথ্যাচার করবেন না নিশ্চয়ই। কেউ যদি 1 লাখ পত্রিকা বিক্রি করেন তিনি নিশ্চয়ই 5 লাখ পত্রিকা দেখাবেন না, কারণ তাহলে তার কর বাড়বে। তো সুতরাং আমরা বলেছিলাম যে ট্যাক্স রিটার্ন দেওয়া হয় সেই ট্যাক্স রিটার্নও ভেরিফাই করবে এই যাচাই কমিটি। এগুলো মেলালে পরে আপনার একটা সঠিক চিত্র পাওয়া যেত, কিন্তু সেই কমিটিটা সরকার গঠন করতে পারেনি এখনো পর্যন্ত। আমি জানি না যে আগামী যেই 3-4 মাস আছে সেই 3-4 মাসের মধ্যে এটা সম্ভব হবে কিনা। তবে বাস্তবতা হচ্ছে যে এইখানে একেবারে ভয়াবহ রকমের অনাচার চলছে। এখন পর্যন্ত সরকারের তথ্য মন্ত্রণালয়ের যে সরকারি হিসাব নথিপত্রে যে কোন কাগজ কত কপি চলে সেগুলো টোটাল যদি যোগ দেওয়া হয় তাহলে ঢাকা শহরে আজকে যে শিশু জন্মগ্রহণ করছেন তারও একটা পত্রিকা কেনার কথা। অথচ আমরা দেখেছি হকার্স অ্যাসোসিয়েশন থেকে যাচাই করে দেখেছি তারা কত পত্রিকা বিক্রি করেন। ঢাকা শহরে সব মিলিয়ে 10 লক্ষ পত্রিকাও চলে না। গণমাধ্যমের সেই নৈতিক অধিকার তো নেই আসলে, সত্যি কথা হলো তাই। নৈতিক অবস্থান তারা অনেক আগেই হারিয়েছে, এবং যেই কারণে এত কম্প্রোমাইজ করে, যেই কারণে ধমক ধমক পেলেই নুব্জ হয়ে পড়ে, নুয়ে পড়ে, কারণ তারা তাদের দুর্বলতার কথা জানে। আমরা সেই দুর্বলতাগুলো কাটানোর জন্যে কতগুলো কথা বলেছিলাম যে ব্যবসা সফল হওয়া যায় কিভাবে, টেকসই ব্যবসায়িক মডেল কিভাবে নিশ্চিত করা যায়, কিন্তু সেদিকে তো সরকার এখনও আগায় নেই। গণমাধ্যমের যে অংশীজন যারা মালিক, সম্পাদক, সাংবাদিক, ইউনিয়নগুলো কেউ তো সেভাবে সোচ্চার হয়নি যে এইভাবে এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করেন। তারা যদি সোচ্চার হতো তাহলে হয়তো কিছু পরিবর্তন আমরা দেখতে পেতাম। এখন সেই পরিবর্তন আমরা দেখছি না, যে কারণে বলবো যে নৈতিক অবস্থানের দিক থেকে আমরা সত্যিই খুব দুর্বল অবস্থানে আছি। এই যে টেলিভিশনগুলো যেই সম্প্রচারের মানে দর্শক সংখ্যা দেখায়, এই দর্শক সংখ্যা তো সঠিক নয়, সত্য নয়। তো এই দর্শক সংখ্যা নির্ধারণের যে একটা গ্রহণযোগ্য টিআরপি পদ্ধতি, সেই টিআরপি পদ্ধতি করার জন্যও আমরা সুপারিশ দিয়েছিলাম, সেই সুপারিশেও বাস্তবায়ন হয়নি কিছু। সুতরাং এখন সবই চলছে অনুমানের উপর। আর সুযোগটা নিচ্ছে কারা? সুযোগ নিচ্ছে সোশ্যাল মিডিয়া। বিজ্ঞাপন তো সব চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আর এখানে অসুস্থ প্রতিযোগিতায় আপনার যে যতটা পারে ছাড় দিয়ে বিজ্ঞাপন ছাপছে। যেই বিজ্ঞাপনের জন্য 1 লক্ষ টাকা দেওয়ার কথা, সেই বিজ্ঞাপন 20,000 টাকায় ছাপতেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে লোকজন। বা টেলিভিশনে 8,000 টাকা, 3,000 টাকায় মিনিট এয়ার টাইম বিক্রির জন্য প্রতিযোগিতা চলে। এটা অসুস্থ প্রতিযোগিতা, এবং এই অসুস্থ প্রতিযোগিতায় তারাই অংশগ্রহণ করছে যারা অন্য কোনোভাবে এই ক্ষতিটা পুষিয়ে নেবে। সেই অন্য কোনোভাবে ক্ষতিটা পুষিয়ে নেওয়া হচ্ছে আমি টেলিভিশনের মালিক, আমাকে নমিনেশন দেন আগামী নির্বাচনে, এইটা একটা হবে, অথবা আমাকে অমুক ব্যবসার লাইসেন্স দেন। একটা হাউস তাদের অন্তত 6টা মিডিয়া আছে, তাদের বার্ষিক ক্ষতির পরিমাণ 25 কোটি টাকা। এটা তারা সর্বশেষ যে রেজিস্টার্ড জয়েন্ট স্টক কোম্পানিজের কাছে জমা দিয়েছিল, সেটাও 3 বছর আগের, এখনকার না, মানে 2024-এর না, সম্ভবত 2021 বা 22-এর। বছরে 25 কোটি টাকা খরচ। তারপরে এই কয়েক বছরের হিসাব ধরেন, তাদের একটা প্রতিষ্ঠানও তো বন্ধ হয়নি, সব প্রতিষ্ঠান চলছে। কেন এই ক্ষতি তারা কেন পোষণ করছেন, কেন এই ক্ষতি মেনে নিচ্ছেন? সব জনস্বার্থে। এত বড় জনসেবক তারা, জনদরদি। এবং তখন তো তারা দাবি করবেন যে যেহেতু আমি জনদরদি, অতএব আমাকে সংসদে যেতে দেন, তারপরে বলবে আমাকে মন্ত্রী করেন, এবং ক্ষমতায় বসে তাদের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের প্রসার ঘটাবেন। এটাই তো হচ্ছে। আমি একটু আগেই উদাহরণ দিয়েছি যে ফেসবুকের স্ট্যাটাস কিংবা ইউটিউবের একটা বক্তব্য, সেটার সত্য মিথ্যা যাচাই না করে তার ভক্তরা, পীরের ভক্তরা যেহেতু সে নিউজটা পড়ে কিংবা টিভিটা দেখে, ভিডিওটা দেখে, সেই কারণে সেই পীরের বক্তব্য, সেটা সত্য হোক, মিথ্যা হোক, অপপ্রচার হোক, সাথে সাথে খবর হচ্ছে, খবরের কাগজে ছাপছে। যারা ছাপছে তারা তো সাংবাদিক,
তারা কোন বিবেচনায় ওই খবরটা ছাপে, সাংবাদিকতার কোন পাঠ্যসূচিতে তারা এই পাঠটা পেয়েছেন যে আমি সত্য যাচাই না করেই ওই দাবিটা ছেপে দিতে পারবো, কিন্তু তারা প্রতিদিন তা করছেন। এর থেকে তো বোঝা যায় যে সাংবাদিকতার মান কোথায় এসে ঠেকেছে এবং সম্পাদনার মানও কোথায় এসে ঠেকেছে। সুতরাং সংবাদপত্রে একটা বড় ধরনের মানে সংস্কার দরকার। সম্পাদকের যোগ্যতা, সাংবাদিকের যোগ্যতা, প্রকাশকের যোগ্যতা, এগুলো সব কিছুর একটা মান, ন্যূনতম মান ঠিক করা দরকার। সেটা পূর্ণ না হলে কোনোভাবেই সেটাকে সংবাদ প্রতিষ্ঠান হিসাবে বা সাংবাদিকতা হিসাবে গণ্য করার কারণ নেই। অন্তত সরকারিভাবে তাদেরকে স্বীকৃতি দেওয়ার কোনো কারণ নেই। সরকার যে সমস্ত সুযোগ সুবিধা দেয়, এই যে নিউজ প্রিন্ট শুল্ক ছাড়া শুল্কমুক্তভাবে আমদানি করতে পারে, সেই সুযোগ পাবে না। টেলিভিশনের সরঞ্জাম আমদানির ক্ষেত্রেও হয়তো শুল্কে কিছু ছাড় থাকতে পারে, কিংবা আয়করের ক্ষেত্রে ছাড় থাকতে পারে, ছাড় নেই যদিও এখনও, কিন্তু নানান ক্ষেত্রে নানান ধরনের সরকারি পলিসিতে তাদের জন্য কিছু সুযোগ সুবিধা থাকতে পারে। আবার সরকারি প্রতিষ্ঠানে প্রবেশাধিকার, এই যে অ্যাক্রেডিটেশন কার্ড সাংবাদিকদের, সেগুলো দেওয়ার ক্ষেত্রে তারা যে সুবিধা পায়, সেসব সুবিধা তো গণমাধ্যম প্রতিষ্ঠান যদি না হয়, সেটা স্বীকৃত গণমাধ্যম প্রতিষ্ঠান, তাহলে তো তাদের পাওয়ার কোনো কারণ নেই। আর স্বীকৃত গণমাধ্যম প্রতিষ্ঠান হতে হলে এই নিয়মনীতিগুলো, যে সাংবাদিকতার মান, সম্পাদকের যোগ্যতা, প্রকাশকের যোগ্যতা, এই শর্তগুলো পূরণ করতে হবে। যারা পূরণ করবে না তারা এই স্বীকৃতি পাবে না, এই সুযোগগুলো পাবে না। তারা থাকতে পারে, কত কর্পোরেট হাউসের কর্পোরেট পাবলিকেশনস আছে না, বুলেটিন, অমুক কর্পোরেটের প্রতিষ্ঠানের ইন্টারনাল বুলেটিন বের করবে, সেটা তো সংবাদপত্র না। আমি গোড়াতেই যে আলোচনার সূত্রপাত করলাম, বা যেখানে আমি বললাম যে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে ক্যাওস, কোলাহল, ক্যাকোফনি। এখান থেকে একটা না একটা সময় বেরিয়ে আসতে হবে। সেই বেরিয়ে আসার আগে একটা ভয়াবহ অভিজ্ঞতা আমাদের হচ্ছে, আমরা সেই অভিজ্ঞতার পর্যায়ে আছি। আমি জানি না এটা আরও কত খারাপের দিকে যাবে, এটা ভবিষ্যৎবাণী করা খুবই কঠিন। কিন্তু একটা পর্যায়ে এসে সঠিক সাংবাদিকতার গুরুত্ব সবাই উপলব্ধি করতে বাধ্য, এবং তখন আবার সাংবাদিকতা তার মর্যাদাটা ফিরে পাবে। যারা প্রকৃত সাংবাদিকতা করবে, সৎ সাংবাদিকতা করবে, নিষ্ঠার সাথে সাংবাদিকতা করবে, তারা ঠিকই আবারও সমাদৃত হবে এবং মাথা উঁচু করে দাঁড়াবে।